আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা দশক নিয়ে ১৯৭২ থেকে ১৯৮১। আমাদের হাতে আছে জিবলুর রহমানের লেখা এক দশকের বাংলাদেশ, তিন নেতার পথচলার কিছু অংশ। তো এই উৎস ধরে দেখব মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে তখনকার বাংলাদেশকে পথ দেখিয়েছেন বা প্রভাবিত করেছেন। অবশ্যই। আর এই দশকটা ছিল সত্যি বলতে কি খুবই নাটকীয়, রক্তাক্তও বটে। হ্যাঁ, সেটাই। শুধু তো রাজনৈতিক পট পরিবর্তন না, একটা নতুন রাষ্ট্র তার নিজের পরিচয় খুঁজছিল। আর এই তিনজন নেতা তাদের দর্শন, তাদের কাজ একেবারে ভিন্ন ভিন্ন পথে বাংলাদেশকে আকার দিচ্ছিল সে সময়। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। প্রথমে মাওলানা ভাসানীকে নিয়ে শুরু করি। হ্যাঁ, করা যাক। স্বাধীনতার পর ভাসানী তো ৭০-এর বেশি বয়সী, খানিকটা যেন আড়ালেই চলে গেছিলেন। উৎস বলছে তিনি আবার বেশ সক্রিয় হয়ে উঠলেন। আর তার সেই কথাটা, এই স্বাধীনতা তো জনগণের জন্য না, এটা তো বেশ অবাক করার মতো, তাই না? কেন বলছিলেন তিনি? হ্যাঁ, এটা একটা কন্ট্রাডিকশন তো বটেই। স্বাধীনতার অন্যতম একজন মূল ব্যক্তি তিনি কিনা প্রায় শুরুতেই প্রশ্ন তুলছেন। ঠিক। উৎস যেমনটা বলছে, তার আপত্তির মূল কারণ ছিল ধরুন নতুন সরকারের কিছু আচরণ, কিছু নীতি, বিশেষ করে কৃষকদের বঞ্চনা, আবার কারো কারো বিলাসী জীবনযাপন, এগুলো। আচ্ছা। তিনি আসলে আশঙ্কা করছিলেন স্বাধীনতাটা শুধু বিত্তশালীদের হাতেই না চলে যায়, সাধারণ মানুষের জন্যও যেন কিছু হয়। তার এই অবস্থানটা কিন্তু তখনকার সরকারকে বেশ একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। অন্যদিকে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের মহানায়ক। অবশ্যই। উৎস পড়ে মনে হচ্ছিল কি প্রচণ্ড চাপ ছিল তার উপর। একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশটাকে দাঁড় করানো, ঠিক, আর একদিকে মানুষের প্রত্যাশা আকাশ ছোঁয়া। হ্যাঁ, প্রত্যাশার চাপ তো ছিলই। কিন্তু এর মধ্যেই তিনি একদলীয় শাসন বাকশাল ব্যবস্থা আনলেন। উৎস এর ফলাফল নিয়ে কি বলছে? উৎস তো স্পষ্টভাবে বলছে যে বাকশাল ব্যবস্থাটা কার্যকরভাবে অন্য সব রাজনৈতিক দল বন্ধ করে দিয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতাও অনেকটা সীমিত হয়ে গিয়েছিল। আচ্ছা। এই পদক্ষেপটা কিন্তু শুধু বিরোধীরা ধরুন ভাসানীর মতো নেতারাই নন, সাধারণ মানুষ, এমনকি বঙ্গবন্ধুর নিজের দল আওয়ামী লীগের ভেতরেও কিন্তু প্রশ্ন তুলেছিল। বেশ বিতর্ক তৈরি হয়েছিল। তার একদিকে দেশ গড়ার চেষ্টা, আবার অন্যদিকে এই এককেন্দ্রিক ব্যবস্থা, একটা টানাপোড়েন চলছিল। একদম একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল নিঃসন্দেহে। আর এরপরই তো সেই ভয়ঙ্কর ঘটনাটা ৭৫-এর ১৫ই আগস্ট। এর তাৎপর্য উৎস কি ভাবা দেখছে? উৎসের ভাষ্যমতে এই হত্যাকাণ্ড শুধু একজন নেতা বা তার পরিবারের চলে যাওয়া ছিল না। না, অবশ্যই না। এটা ছিল সদ্য স্বাধীন দেশটার যে রাজনৈতিক আদর্শ, তার ওপর একটা বিরাট ধাক্কা। এটা দেশের ভবিষ্যতের ওপর খুব গভীর আর দীর্ঘস্থায়ী একটা প্রভাব ফেলেছিল। একটা শূন্যতা তৈরি হয়েছিল, অনিশ্চয়তা। এই শূন্যতা আর অস্থিরতার মধ্যেই তো জিয়াউর রহমানের উত্থান, তাই না? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বেশ কিছু অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, খুবই টালমাটাল অবস্থা। সেই পটভূমিতেই জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। উৎস বলছে তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন আর বাংলাদেশি জাতীয়তাবাদের একটা ধারণা দিয়েছিলেন। এই দুটো বিষয় যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, তিনি সংবিধান সংশোধন করে আবার একাধিক দলের রাজনীতি করার সুযোগ করে দেন। আর তিনি যে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাটা আনলেন, উৎস বলছে সেটা ছিল মূলত ধর্ম আর ভূখণ্ড ভিত্তিক পরিচয়ের ওপর জোর দেয়া। আচ্ছা। এটা আগের যে ভাষাকেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদ ছিল তার থেকে একটু অন্যরকম ছিল আর কি। কিন্তু উৎস কি এটাও বলছে যে বহুদলীয় ব্যবস্থা ফিরলেও রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব কি কমেছিল নাকি উল্টো? ঠিক এই পয়েন্টটাই উৎস কিন্তু জিয়াউর রহমানের শাসনের এই দিকটাও তুলে ধরেছে। বহুদলীয় গণতন্ত্র ফিরল ঠিকই, কিন্তু রাজনীতিতে মিলিটারির প্রভাব বেশ ভালোভাবেই ছিল, বেড়ে গিয়েছিল তাহলে। হ্যাঁ, বলা যেতে পারে। শাসন ব্যবস্থাটা অনেকটা ক্ষমতা কেন্দ্রিক হয়ে উঠেছিল এমন ইঙ্গিত আছে। আর কিছু বিচার বহির্ভূত ঘটনা কিংবা ধরুন ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টার কথাও উৎস উল্লেখ করে। তার শাসনকালও কিন্তু সরল ছিল না। এবং তার শাসনেরও শেষ হল সহিংসভাবেই। ১৯৮১ সালে আরেকটা সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হলেন। হ্যাঁ, এটাও ওই দশকেরই এক মর্মান্তিক সত্যি।
উৎস তো এই তিন নেতার একেবারে ভিন্ন ভিন্ন পথ চলা, তাদের সংঘাত, এইসবের মধ্যে দিয়ে ১৯৭২ থেকে ৮১ বাংলাদেশকে দেখাচ্ছে। মানে কেউই অপরিহার্য নন, আর ক্ষমতার হাতবদল হয়েছে খুবই নাটকীয় আর দুঃখজনকভাবে, প্রায়শই রক্তাক্ত পথে। তাহলে জিয়াউর রহমানের এই উৎসের মূল কথাটা কি এটাই দাঁড়াচ্ছে যে এই দশক জুড়ে ছিল আশা, আবার হতাশা, কিছু অর্জন, আবার গভীর সংকট, একটা জটিল মিশ্রণ? একদম তাই। এই তিন নেতার পথ চলা শুধু তো ব্যক্তি মানুষের গল্প না, না না, এটা আসলে স্বাধীন বাংলাদেশের চরিত্রটা কিভাবে তৈরি হচ্ছিল তার একেবারে গোড়ার দিকের দলিল। এখানে রাষ্ট্র গড়ার সংগ্রাম আছে, আদর্শের লড়াই আছে, স্বপ্ন আছে, আবার স্বপ্ন ভঙ্গের কষ্টও আছে। সৃষ্টি আর ধ্বংস দুটোই যেন পাশাপাশি চলছিল। ঠিক বলেছেন, সৃষ্টিশীল যেমন তেমনি ধ্বংসাত্মকও ছিল সময়টা। এই পুরো আলোচনা থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, এই যে দশকটা, এটাকে কি আমরা শুধু কিছু রাজনৈতিক ঘটনার যোগফল হিসাবে দেখব, নাকি এর চেয়েও গভীর কিছু? ধরুন, একটা নতুন রাষ্ট্রের তার নিজের সত্তা খোঁজার একটা দীর্ঘ যাত্রা, বেশ কঠিন, যন্ত্রণার, আর কখনো কখনো খুব নির্মম একটা প্রক্রিয়া। ভাবনার বিষয়। এই সময়টাকে খুঁটিয়ে দেখাটা বোধহয় আজকের বাংলাদেশকে বোঝার জন্যই খুব জরুরি। এই ভাবনাটাই নয় থাকলো শ্রোতাদের জন্য।